তো সবাইকে ওয়েলকাম। আবার আজকে নতুন একটা ভূতের ঘটনা নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তাও আবার দেখতেই পাচ্ছ অন্ধকার ঘরে বসে বসে কিন্তু ভিডিও শুট করছি। তো চলো আমি শুরু করি। তো এটা হচ্ছে রিসেন্ট ঘটনা, এটা হচ্ছে তারাপীঠের ঘটনা। তো আমরা তারাপীঠ গেছিলাম কদিন আগে, তোমরা প্রত্যেকেই জানো, তোমরা দেখেছো। আর একটা বিষয় হচ্ছে বিশ্বাস করবে কি করবে না তোমার ব্যক্তিগত ব্যাপার। বিশ্বাস করলে করো, না করলে কোনো সমস্যা নেই। তবে আশা করি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। তো এবার আমি আসছি আসল কথায়, গল্পের মধ্যে। তো তারাপীঠের ঘটনায় রিসেন্ট আমরা তারাপীঠ গেছিলাম, তোমরা প্রত্যেকেই জানো। তো তারাপীঠে যেদিন গেছি সেদিনে প্রত্যেকের রুম বুকিং করা ছিল, ঠিক আছে। তোমরা অনেকেই দেখেছো, ভিডিও ছেড়েছিলাম যে তারাপীঠে আমরা গেছিলাম, গুরুদেবের সঙ্গে আমরা গেছিলাম, সেটা ভিডিওতে দেখেছো। তো প্রত্যেকের রুম ছিল, গুরুদেবদের মানে একটা আলাদা লজ ছিল আর আমাদের অপোজিটে, কারণ ওখানে সমস্ত রুমগুলো বুকিং করা ছিল। তো সেই কারণে আমাদেরকে অন্য একটা লজে দিয়েছিল, যেটা অপোজিটে, মানে রাস্তা পার হয়ে সামনাসামনি ছিল, অসুবিধার কোনো বিষয় ছিল না। তো আমরা ওখানে, গুরুদেব বলল যে তোমরা চলে যাও তাহলে ওখানে। এখানে তো রুম ছিল না, ওখানে 4-5টা মতো রুম ছিল, আর বাকি আরও অন্যান্য সব গেছিলো, তাদের সব রুম বুকিং ছিল। আর আমাদের ওখানে টোটাল 5টা রুম ওখানে ছিল, আর একটা আমাদেরকে নিয়ে 6টা হতো, কিন্তু সেখানে ফাঁকা ছিল না, ওই জন্য আমাদেরকে বলা হলো। তো তখন আমরা ওখানে গেলাম, সেই লজে গেলাম, সেখানে গিয়ে আমরা উঠলাম। তো ভালো কথা, রুম সেপারেট রুম, আমি ভিডিওতে দেখিয়েছিলাম, মিনি ব্লগে দেখিয়েছিলাম, তোমরা দেখেছো প্রত্যেকে। তো ওই রুমটা আমি সব প্রত্যেকটা ঘটনা বলবো, কি কি ফিল করেছি। আমি তো প্রথম দিন যখন গেছি, রুমে যখন প্রবেশ করেছি, কোনো কিছু বুঝতে পারিনি, কোনো কিছু ফিল হয়নি। কারণ হচ্ছে আমরা প্রথমে যখন গেলাম, গুরুদেব বললো ঠিক আছে তোমরা যাও, আমি পরে আসছি, তোমাদের রুমটা আমি দেখতে আসবো। গুরুদেব বললো আমি দেখতে আসবো বলে গুরুদেব বিকেলের দিকে এসেছিল। তো আমরা বেশিক্ষণ তো ওই রুমে থাকছিলাম না, রাত্রেবেলা থাকছিলাম, আর যখন ধরো ড্রেস চেঞ্জ করার, ফ্রেশ হবার ছিল, তখনই থাকছিলাম। তারপর বেশিরভাগ তো আমরা গুরুদেবদের সাথেই থাকছিলাম ওখানে, ওখানকার যে রুম ছিল, আরও অনেক মেম্বার গেছিলো, তাদের সঙ্গে আমরা বেশিরভাগ সময় কাটাচ্ছিলাম, মাঝে মাঝে এইখানে রুমে আসছিলাম। তো ভালো কথা। এবার গুরুদেব যেদিন প্রথম দিনের কথা বলছি, বিকেলবেলা গুরুদেব এলো, আমাদের রুমটা দেখে গেল। গুরুদেবের সঙ্গে আরও 2-3 জন মেম্বার ছিল, তারাও এসছিল। তো তারা বাইরে থেকে দেখে তারা চলে গেছে। তবে গুরুদেব আমাদের ওই রুমে পা ফেলেছিল, ঠিক আছে। তো শিবধামের পাওয়ারটাও আমি এখানে বলবো তোমাদেরকে। তো গুরুদেব ওখানে পা ফেলে, গুরুদেব ঢুকে পুরো রুমটা দেখে নিল, বললো খুবই ভালো রুম, অসুবিধার কোনো কারণ নেই, তোমরা নিশ্চিন্তেই থাকো, কোনো চিন্তা নেই, কোনো অসুবিধা হলে আমাকে জানিও, সমস্যা নেই। তা ভালো কথা। আমরা এবার সেদিনে তো যজ্ঞ ছিল, আমি ভিডিও ছেড়েছিলাম, প্রথম দিন যজ্ঞ ছিল। তো গুরুদেব তো সন্ধেবেলায় এসে দেখে চলে গেল ওনার রুমে, মানে যেটা রাস্তা পার হয়ে অপোজিটে যে রুমটা ছিল, মানে যে লজটা ছিল, সরি। তো রেডি হয়ে আসো, তা রেডি হলাম, রেডি হয়ে আমরা রুম বন্ধ করে যজ্ঞে গেছিলাম। এবার যখন খাওয়া দাওয়া করে, কারণ আমরা গুরুদেবদের সঙ্গেই খাওয়া দাওয়া করেছি ওখানে ওই লজটাতে, এই লজে কোনো ব্যবস্থা ছিল না, কারণ প্রত্যেকে তো ওখানেই ছিল, ওখানেই সমস্ত অ্যারেঞ্জমেন্ট ছিল, এখানে জাস্ট থাকার ব্যবস্থাটাই ছিল, ঠিক আছে। তো খেতে খেতেই বলছি। তো ভালো কথা। এবার যখন আমরা রাত্রেবেলা ঘরে যখন এলাম, ওই রুমে আমরা খাওয়া দাওয়া করে, পুজো পার্বণ যজ্ঞ সব কিছু হয়ে যাওয়ার পর খাওয়া দাওয়া করে আমরা যখন ঘরে এলাম, তখন যখন দরজাটা খুলছি, একটা বিচ্ছিরি একটা গন্ধ। বাথরুমটা তো বন্ধ করেই যেতাম, বাথরুমটা যতবারই করতাম, ভালো করে জল দিতাম, কোনো গন্ধ থাকতো না। কিন্তু পরে যখন আমরা রুমে আসতাম, দরজা খুলতাম বাথরুমটা, তখন দেখতাম গন্ধ বেরোচ্ছে, একটা বাজে একটা গন্ধ বেরোচ্ছে, বিচ্ছিরি। তো আমি মাঝে মাঝে আমার বরকে বলতাম যে ভালো করে জল দেওয়া হয়েছে, বলছে হ্যাঁ জল তো ভালো করে দেওয়া আছে, ঝর্ণা আছে, সব আছে, বেশি করে জল দেওয়া হচ্ছে, আমিও দিই। তা ভালো করে, কী ব্যাপার এরকম বিচ্ছিরি গন্ধ কেন আসে, বলে দরজা বন্ধ করে। অত গুরুত্ব দিইনি, অতটা জানতাম না, আমি ভাবতাম হয়তো দরজা সবসময় পুরো বন্ধ থাকে সেই জন্য। কারণ হচ্ছে আমি জানতে পারলাম কিভাবে, প্রেত কটার, মানে তারাপীঠ থেকে যখন ফিরে এলাম, প্রেত কটার একটা ঘটনা শুনছিলাম, ওই তারাপীঠেরই ভয়ানক ঘটনা। তখনই বুঝলাম
ছেলেটা বলছে যে বাথরুমে নাকি গন্ধ থাকতো প্রচুর, অশুভ জিনিসের মানে ঘটনা যদি কোনো জায়গায় থাকে তখন সেই জায়গাটা পচা পচা বাজে বাজে গ্যাস বেরোয়। তোমরা তো গুরুদেবের ভিডিওতে তোমরা প্রত্যেকেই দেখেছো, জানো। তো ওই ঘটনা শোনার পর আমি ভাবলাম যে হতেই পারে। এবার অনেকের মুখেই শুনছি যে ওইসব জায়গায় মানে যেসব হোটেলগুলো আছে অশুভ শক্তির ব্যাপার আছে। তো যাই হোক, ভালো কথা, তখন অতটা গুরুত্ব দিইনি, বুঝতে পারিনি যে এরকম আমাদের রুমেও নাকি অশুভ কিছু ছিল, সেটা আমি কিছু বুঝতে পারিনি। কেন বুঝতে পারিনি জানো? গুরুদেব যে ওখানে পা ফেলেছিল, গুরুদেব যে গেছিল, তাই জন্য বুঝতে পারিনি। ঠিক আছে, কারণ হচ্ছে গুরুদেব হয়তো যেসব অশুভ জিনিস ছিল সেগুলোকে টেনে নিয়েছিল, যার জন্য আমরা কিছুই ফিল করিনি। সত্যি কথা যেটা, কিচ্ছু ফিল করিনি। ঠিক আছে, তো ভালো কথা, 2 দিন আমরা ওইভাবে ছিলাম। এবার যতবারই রুমে যাচ্ছি পরের দিনও ওরকম। পরের দিন তো যখন সকালবেলা ঘুমাচ্ছি কারেন্ট চলে গেছিল, তারপর কোনো কিছু বুঝতে পারিনি, অতটা ঘুমিয়েছি, কোনো সমস্যাই হয়নি। কেন সমস্যা হয়নি? গুরুদেবের কারণে সমস্যাটা হয়নি, কারণ গুরুদেব অ্যাকচুয়ালি ওখানে পাও ফেলেছিল। তোমরা তো জানো গুরুদেব সূক্ষ্ম রূপেও থাকে, তো সেই কারণের জন্য বাবা সাথে ছিল বলে আমাদের কোনো কিছু ফিল করিনি। আমি তো জানতামই না, জানলে যে কি হতো, তাও ভয় পেতাম না, কারণ গুরুদেব সাথে ছিল, ভয়ের কোনো কারণ ছিল না। তাও মনের মধ্যে তো এসব চিন্তা ভাবনা করলে ভয়ই লাগবে। তো যাই হোক, এবার 2 দিন থাকার পরে ওরকম যতবারই যাই বাথরুম গন্ধ বেরোয় হয়। তা একদিন দেখি বিকেলবেলা আমরা যখন বেরিয়েছি সেই দিন আমি বরকে বললাম যে বাথরুমের দরজাটা খুলে চলো। তা বাথরুমের দরজাটা খুলে যাওয়ার পর ঘরে যখন ঢুকছি, ঘরের ভাবটা গরম, একদম গরম গরম ভাব। মানে এমনি তো গরম পড়েছিল, কিন্তু গুরুদেব যখন গিয়ে পা ফেললো, গুরুদেব আসার আগে, ওই রুমে আসার আগে একদিনই এসেছিল, প্রথম দিন গুরুদেব ওই রুমে আসার আগে ঘরটা একটু অন্যরকম লাগছিল, অন্যরকম মানে অতটা ফিল কিছু হয়নি, কিন্তু অতটা ভালো লাগছিল না। কিন্তু যখন দাদা ওখানে গেল, ভেতরে যখন গেল, তারপরে ঘরের পরিবেশটা অন্যরকম লাগলো। যেমন যারা শিবধামকে মানো তারা জানো, মানে উজ্জ্বলতা ভাবটা বেশি লাগছিল, একটা পজিটিভ কিছু মনে হচ্ছিল, নেগেটিভ কিছুই ফিল হয়নি। আর যখনই আমরা বারান্দায় যাই, যতবারই যাই, এটা রিয়েল কথা, যতবারই বারান্দায় যাই, ওই লজটা মানে হোটেলটা যেখানে আমরা ছিলাম, আমি আমার বর, ঠিক আছে, যতবার বারান্দায় যাচ্ছি, বারান্দার পুরো পজিশনটা খুব ঠান্ডা। আমি আমার বরকে বলি এখানে কি এসি আছে নাকি, কোথাও তো কোনো এসি দেখতে পাই না। যতবারই বাইরে যাচ্ছি ততবারই ঠান্ডা, আবার ঘরে ঢুকলে গরম লাগছে। আমি বলি, আমার বর বলে কি আছে, বাইরে বেরোলে কি সুন্দর ঠান্ডা। আমি একদিন বলছি চলো না দরজাটা খুলে রেখে দিই, হ্যাঁ দরজাটা খোলা থাক, ঠান্ডা ঠান্ডা, বাইরেটা ঠান্ডা। আমার বলছে না না দরকার নেই, কত রকম লোকজন থাকে, দরজা বন্ধ, যা হবে দরজা বন্ধ থাকুক, কারণ এখানে তো আশপাশে আমাদের কেউ নেই, তো দরজা বন্ধ থাকুক। তা ঠিক আছে, ভালো কথা। ওরকম যতবারই ঘরে থাকতাম দরজা বন্ধ, আমি একা কখনোই থাকতাম না, যখনই যেতাম একসাথেই বেরোতাম। আর ও একা ছেড়ে যেত না, ওই জল আনতে গেলে মানে বারান্দায় কিছুটা দূরে জল আনতে যেত, জলের ব্যবস্থা ছিল, ওই তো ওইটুকুই টাইমটা, বাকি একা রেখে যেত না। তা ভালো কথা। এবার যতবারই বেরোই, বাইরেটা বেরোলে খুব আরাম লাগে, কারণ ঘরের ভিতর তো কি গুমসনি গরম, একদম জানলাও ছিল কিন্তু গরমটা বিশাল। তা ভালো কথা, ওরকম হয় সব সময়, ভালো ঠান্ডা লাগে, বেশ আরাম লাগে বেরিয়ে গেলে বাইরে। তা যতবারই আমাদের তো বেরোতে হতো, আমরা বেরোতাম, ঠাকুরের মন্দিরে যেতাম, শ্মশানে যেতাম, পুজোর জন্য গুরুদেব বের করতো, সবাইকে নিয়ে যেত। তা ভালো কথা, সেগুলো ঠিক আছে। এবার যেদিন মোটামুটি আমরা 3 দিন ছিলাম, 3 দিনের দিন এবার তোমরা তো জানোই, আমি সব ভিডিও ছেড়েছি, তোমরা দেখেছো, তো ওখানে অনুষ্ঠান হচ্ছিল, ঠিক আছে, তোমাদের 16 তারিখের কথা, 16 তারিখে অনুষ্ঠান হচ্ছিল। তা ঠিক আছে, তা আমরা বেশি টাইমই আমরা গুরুদেবদের ওইখানেই কাটিয়েছি, মানে ওই যে লজটাতে, ওখানে আরও যে বাকি মেম্বার ছিল তাদের সঙ্গে আমরা বেশিরভাগ টাইম কাটিয়েছি, ঠিক আছে। তারপর একবার না দুবার আমরা এসেছিলাম, ফ্রেশ হয়ে আবার চলে গেছিলাম, কারণ সেদিন পুজো দেবার ছিল। এই যে তোমরা দেখলে না ঠাকুরের ভোগ নিয়ে গুরুদেব যাচ্ছে, পুজো করছে, ওগুলো সব 16 তারিখে হয়েছিল। তো ভালো, এবারে ওখানে আমরা বসে আছি, ওখানে তো ওয়েটিং রুম ছিল, যে গুরুদেব যে লজটায় উঠেছিল ওখানে ওয়েটিং রুম ছিল, আমরা ওখানে বসেছিলাম। এবার কি হচ্ছে, গুরুদেব বলেছিল শ্মশানে নিয়ে যাবে, ঠিক আছে, রাতের দিকে শ্মশানে নিয়ে যাওয়া হবে, রাতের বেলা শ্মশানটা ঘোরাবে, তো এরকম বলেছিল। ভালো কথা,
এবার তারপর দেখলাম গুরুদেব একটা বিশেষ কোনো কাজের জন্য ওখানে ছিল না, ঠিক আছে, কোথাও একটা ছিল, দরকার ছিল কিছু একটা। তো ভালো কথা, এবার আমরা তো ওখানে বসে আছি, আর গুরুদেব বেরিয়েছিল একটু, তো সেই জন্য আমরা ওয়েটিং রুমে বসে আছি। এবার আমার না কীরকম হচ্ছে, আমি যা বাবা আমি কেন শ্মশানে যেতে পারছি না, আমার খুব ইচ্ছা ছিল আমি যাবো, এসব ভুলভাল আমার মাথার মধ্যে ঘুরছে। এটা সত্যি কথা, যেটা সত্যি সেটাই বলবো, কারণ দেখো ভগবানের থেকে তো কোনো কিছু লোকানো যায় না, যিনি অন্তর্যামী সে সবই জানে। মাথার মধ্যে ঘুরছে, মন খারাপ হয়ে আছে, ইস কতদিন পরে, মানে কতদিন বলছি সরি, প্রথম এলাম, আর কোনোদিন পারবো কিনা, এসব আমার মাথার মধ্যে খালি ঘুরপাক খাচ্ছে। যে শ্মশানে যদি যেতাম বরের উপর রাগ দেখাচ্ছি, এই করছি। তো আমি বলছি, এবার আরেকজন ছিল, আরেকজন মেম্বার ছিল, তোমরা চেনো, সঞ্জীব দত্তকে তোমরা তো অনেকেই চেনো, উনি ছিল, উনিও বললো ঠিক আছে তাহলে ভালো কথা, শ্মশানে গেলে ভিডিও করব, তারপর দেখি ভূত দেখতে পাবো কিনা, এসব বলে আর কি মারছিল, ওনারও খুব ইন্টারেস্ট। ভালো কথা, এবার আমার বরকে বলছি, গুরুদেব তখন ছিল না ওখানে, আমি বলছি কখন যাব, এখনও তো গুরুদেব যাচ্ছে না, মনটা খারাপ, তাহলে ভাবছি তাহলে মনে হয় আর হয়তো যাওয়া হবে না, অনেক তো রাত হলো, আর কখন যাবে, এইসব মাথার মধ্যে মানে ঘুরছে। গুরুদেব তো বলেছিল রাতে নিয়ে যাবে, আমার মাথার মধ্যে ভুলভাল হচ্ছে, যেতে পারলাম না, হ্যানা ত্যানা এই সেসব হচ্ছে। আর বরকে বলছি, বলছে ঠিক আছে গুরুদেব যদি নাও যায় কোনো সমস্যা নেই, নিশ্চয়ই যদিও না যায় তাহলে তার পেছনে নিশ্চয়ই কিছু কারণ থাকবে, এমনি তো সেটা সম্ভব না, তা ঠিক আছে কোনো অসুবিধা নেই, তো চলো আমরা তাহলে আমাদের রুমে যাই, অসুবিধা নেই। তা ভালো কথা, আর বলছি ঠিক আছে বসি, তা বলছে খাওয়া দাওয়ার জন্য ডাকছিল, তো ঠিক খাওয়া দাওয়া করলাম, তা বসে আছি, মন খারাপ হচ্ছে, মন খারাপ ভালো লাগছে। তারপর গুরুদেব এসছে, তা আমাদেরকে ওখানে ডেকেছে, গুরুদেবের যে রুম আছে আমাদের ডেকেছে, ডেকে বললো যে তোমাদের সব জিনিসপত্র যা ব্যাগ গুছিয়ে নিয়ে চলে আসো, কারণ আরও যে মেম্বার ছিল তারা 15 তারিখে আরেকটা যে রুম ছিল সেই রুমটা ছেড়ে দিয়েছিল, তো ফাঁকা হয়ে গেছিলো। গুরুদেব বললো ঠিক আছে তোমার বর গিয়ে নিয়ে আসুক তাহলে। আমি বললাম না দাদা আমিও তাহলে যাই, গিয়ে সব গুছিয়ে নেবো তাহলে, কারণ পরের দিন তো আবার বাড়ি ফিরতে হবে, আবার ওখানে গিয়ে আবার গোছানো অনেকটা দেরি হবে, তাড়াহুড়ো করলে অনেক জিনিসও ফেলে আসতে পারে, তো ওই জন্য সেই দিন গিয়ে আমি গুছিয়ে নিয়েছি। ওখানে যখন আমরা ঢুকলাম তখন অবধি সব ঠিক ছিল, মানে যে রুমটাতে আমি আমার বর ছিলাম তখন অবধি সব কিছু ঠিকঠাক ছিল, কোনো অসুবিধা হয়নি, কিছু বুঝতেও পারিনি সত্যি কথা যেটা। কারণ হচ্ছে আরেকটা বিষয় তোমাদের বলি, এটা আগে বলে নিই তোমাদের। তো ওই রুমে গিয়ে আমরা সব কিছু গুছিয়ে নিলাম, সমস্ত কিছু যা কিছু ছিল এভরিথিং সব গুছিয়ে নিলাম, ভালো করে চেক করে নিলাম। এবার যখন রুমটা ছাড়ারই হচ্ছে, মানে আমরা যে রুমটায় ছিলাম, আমি আমার বর যে লজটায় ছিলাম, তখন না কেমন একটা হচ্ছে। আমি ওখানে বলেছি, তোমরা দেখবে ভিডিওর মধ্যে বলেছি যে সব কিছু মোহমায়, মানে মনটা কেমন টানছে, এখানে থাকলেই ভালো হতো, যেমন একটা আকর্ষণ হচ্ছে, আসতে ইচ্ছা করছে না। আমি যদি থাকতাম এই রুমটাতে, কেমন না বলো, বরকে বলছি মিস কেমন না বলো, মায়া পড়ে গেল, দুদিন থেকেই মায়া পড়ে গেল, ঠিক আছে এরকম বলছে। আমার বলছে মায়ার কিছুই হয়নি, আপনি সবই মোহমায়া, যেরকম আমাদের শরীরে একটা ঘর হয়ে যায়, ছাড়তে একটা মোহমায়ার মধ্যে আমরা থাকি, সেটা আমি ওখানে ভিডিও করতে করতে বলেছি, তোমরা শুধু দেখো, ঠিক আছে। তা ভালো কথা, ওরকম আমার আসতে ইচ্ছা করছে না, তারপরও ঠাকুরের নাম করে গুরুদেবের নাম করে বেরিয়েছি, তালা মেরেছি। এবার যেই বাইরেটা বেরিয়েছি পুরো ঠান্ডা, বারান্দাটা তখনও, মানে যখনই বেরোই বারান্দা কি সুন্দর ঠান্ডা, যা উপরে দেখছি আমার বর ভয় পাবো বলে বলছে এসি লাগানো আছে, এই আছে, আগের দিন বললো কি জানি কেন এত ঠান্ডা, আবার বলছে নিশ্চয়ই এসি লাগানো, ছাড়ো তো, আমি আর অত কিছু বুঝতে পারি না, কিছু গুরুত্ব দিইনি। তো যখন আমরা বেরোচ্ছি তখন দেখলাম ওখানকার লাইটগুলো কেমন হালকা করে নিভে জ্বলে উঠলো, ঠিক আছে, যেরকম দপ করে না কারেন্টের প্রবলেম থাকলে বা কিছু, এটা এতদিন হয়নি। রুম যখন ছাড়লাম তখনই দেখলাম লাইটটা কেমন নিভে যেন মানে এরকম করে জ্বলে উঠলো। তো ভালো কথা, আমি তখন যাই না, আমি বুঝতেও মনে মনে হচ্ছে আমি তাহলে কি অশুভ কিছু আছে নাকি, কারণ হচ্ছে কারেন্টের লাইটের সঙ্গেও একটা কানেকশান থাকে দেখবে, তো সেটা গুরুদেবকে আবার জিজ্ঞেস করবো, কোনো একটা ভিডিওতে জিজ্ঞেস করবো, বলে দেবে কেন কি কারণ এটা তোমরা ভূতের সিরিয়াল ফেয়ার ফাইল এগুলোতে দেখবে, যখন কোনো অশুভ শক্তি কোনো কিছু আগমন হয়, ঘরের লাইট পাখা সমস্ত কিছু কেমন একটা দপ করবে, নড়বে, অনেক কিছু হয়। তো ভালো কথা, আমরা বেরিয়ে ওখানে রুমটায় গেলাম, গুরুদেব যেখানে বললো
গুরুদেবের সঙ্গে দেখা করলো না, ওই রুমটা আরেকটা রুম ফাঁকা ছিল যেখানে সঞ্জীব দ্বারা ছিল একদম 4 তলার ওপরে, একদম সবার ওপরে, সব থেকে মানে ওটা হোটেলটা ছিল 4 তলা। এবার 4 তলার ওপরে আমি যখন গেলাম, 4 তলার ওপরে ওই রুমটার ব্যাপারে শুনেছিলাম। কি শুনেছিলাম তোমাদের বলছি। যেদিন 15 তারিখ না 14 তারিখে আমরা রাত্রেবেলা ওই বাইরে বসেছিলাম, গুরুদেব একটু বেরিয়েছিল, খাওয়া দাওয়া করে হাঁটছিলাম, তো ওখানে বসেছিলাম বাইরে, কতগুলো দোকান আছে ওখানেই। তখন বলছিল আরেকজন মেম্বার আছে, সে বলছিল যে এরকম জলের আওয়াজ হয়, রুমের বাথরুমের মধ্যে জলের আওয়াজ হয়, অনেক কিছুই হয়। তা আমি বললাম কেন? গুরুদেব বলছে অশুভ শক্তি আছে ওই রুমটার ভিতরে। তা ভালো কথা, অশুভ শক্তি আছে আমি শুনলাম যে হতেই পারে। গুরুদেব যখন বলছে এটা একদম সত্যি কথা। ওকে বলে কি প্রবলেম হয়, বলছে জল পড়ে, ঝর্ণার আওয়াজ হয়। ও মা, সেটাই আমি ফিল করেছি। এবার আমরা যখন রাত্রেবেলা ওখানে ছিলাম, আমার বর যখন ঢুকেছে, আমি খালি ওই রুমেই ঢুকে বলছি মানে তখন কটা বাজে তোমার হবে 11টা বা 11:30, 12টা সামথিং এরকমই হবে, 11:30 হবে। আমরা যখন ব্যাগপত্র গুছিয়ে ওই রুমে ঢুকলাম, তো ভালো কথা। এবার তখন দেখছি না, তখন আমার বর যখন রুমে ঢুকেছে দরজাটা বন্ধ করেছি, আর আমি বলছি কেন আমার সাথে যায় না, সরি কেন ইয়েতে যাবে না তুমি? ওকে বলছে শ্মশানে গেলে ভালো হতো, এই সে উল্টো পাল্টা হচ্ছে, মাথাও কেমন ওই রুমটায় ঢুকে গরম হয়ে যাচ্ছে। শ্মশানে আমি যাবোই, মানে কান্নাকাটির মতো ব্যাপার আমি করছি। আমার বরের তো মাথা গরম হয়ে গেছে, বলছে এক কথা কেন বারবার বলছে, মানে ঝগড়া হবার মতো ব্যাপার। আমি কি হলো আবার কিছু হলো না কি? তাহলে কি যাই চলো তাহলে দাদার রুমেই চলে যায়, ওরকম হচ্ছিল। তা ভালো কথা, আমারও মুড অফ হয়ে যাচ্ছে, ভালো লাগছিল না। তারপর আবার যাইনি আর তখন। তারপর আমাকে ফোন করলো আরেকজন মেম্বার, ফোন করে বললো যে দিদি যাবে, শ্মশানে যাবে বলছে। তাই বললাম ঠিক আছে, বলছি তোমরা রেডি থেকো, একটু পরেই ডাকবে। তখন কটা বাজে, মাঝরাত হবে, 1:30 2টো বাজে। তো সবাই মিলে আমরা বেরিয়ে গেলাম আর ঘুরলাম। তারপর যখন বাড়িতে এলাম তখন বাজে কটা, 4টে হবে, 3:30 4টে বাজবে। তা বাড়ি বলতে সরি, ওই হোটেল একই ব্যাপার। তো ওই লজে যখন এলাম, গুরুদেবরা যে লজে ছিল, আমরা 4 তলার ওখানে চলে গেলাম। 4 তলার ওখানে চলে গিয়ে ফ্রেশ হয়ে এবার ঘুমিয়েছি। আমার বর যখন পুরো ঘুমিয়ে গেছে, গল্প করতে করতে ঘুমিয়ে পড়েছে, তখন আমি হালকা জেগেছিলাম। এইবার আমি চোখটা বন্ধ করেছি, একদম ফিল হচ্ছে, যে ফিল বলতে কি একদম শুনতে পাচ্ছি ঝরঝর করে ঝর্ণার আওয়াজ হচ্ছে, জলের আওয়াজ হচ্ছে। আমি বলি এটা কি হচ্ছে, আমার বরকে বলছি। ও বলিনি, সরি কাউকে কিছু বলিনি, আমি গুরুদেবের নাম করে ঠিক আছে আমি ঘুমিয়ে পড়েছি। তো হঠাৎ কি হলো, আমি ঘুমিয়ে পড়েছি। তা পরের দিন সকালবেলা তখন বাজে 5টা 5:30, আমি ওখানে যতদিন ছিলাম 5টা 6টায় উঠে যেতাম। উঠে আমি ফ্রেশ হয়ে আবার ঘুম পেলে আবার ঘুমাতাম। তা ভালো কথা, 5:30টার দিকে উঠে গেছি, খুব ঘুম পেয়েছি, ওখানে সারা রাত জেগেছিলাম। তারপর ওই শ্মশানে গেছিলাম, তারপর অনেক রাতে ঘুমিয়েছিলাম। তো 5টা 5:30টার সময় যখন ফ্রেশ হয়ে ঠিক আছে দাঁত মাজবো, তার আগে আমি ফ্রেশ আবার ঘুমিয়ে পড়েছি। তখন অতটা কিছু বুঝিনি, ঘুমানোর আগে অতটা কিছু বুঝতে পারিনি। আবার যখন ঘুম থেকে আমি উঠেছি তখন তোমার বাজে 7:30 বাজে। এবার আবার চান টান করে দাঁত মেজে একদম দাঁত ফাঁত মেজে নিয়েছি, নিয়ে এবার মানে রুমটা ছিল কাঁচের বলতে কেমন, ওই যে কাঁচের জানলা দরজা ভর্তি, বুঝেছো? জানলা দরজা মানে এইদিকে একটা ব্যালকনি সাইডে কাঁচের জানলা, আবার অপোজিটে কাঁচের জানলা। আমার আবার লজ্জা লাগে কেউ যদি দেখতে পায়। তাই বাথরুমের দিকটা গার্ড করা ছিল, মানে বাথরুম থেকে বেরিয়ে দরজা দেওয়ার পর একটু গার্ড করা ছিল, আর ওখান থেকে সামনের দিকে যখন যাব তখনই ওরকম জানলাটা ছিল। তা ঠিক আছে, ভালো কথা। এবার ওখানে যখন দাঁড়িয়ে আমি ড্রেস চেঞ্জ করছি, তখন কল মানে বাথরুমের ভেতর থেকে আওয়াজ আসছে, ঝিরঝির করে কল খোলার শব্দ, ওরকম প্রায় কনস্ট্যান্ট কি যে ছিল সে তার অস্তিত্ব বোঝাচ্ছে যে আমি তো আছি, বোঝাতে চাইছে। তা ভালো কথা, আওয়াজ হচ্ছে, ওরকম কল খুলেছে, বারবার হচ্ছে ওরকম। আমার বর আবার উঠে ফ্রেশ হলো। আমার বর যখন বাথরুম থেকে মানে বাথরুমে যখন আমি গল্প করতে তো সিঁদুরটা পড়ছি, ও মা সিঁদুরটা পুরো উল্টে যাবার মতো, পুরোটা উল্টাতে পারিনি, হালকা একদম ছড়িয়ে গেল। আমার বর বলছে তাড়াতাড়ি তুমি জল দাও, জল দিয়ে মুছে দিয়েছি। কিন্তু আমার বর যখন বেরিয়েছে ওরকম আওয়াজ হচ্ছে। আমি সঞ্জীবদাকে বলছি, সঞ্জীব বলছে কই বলে এসছে, তখন তার কিছু আওয়াজ কিচ্ছু নেই। ঠিক আছে, এবার আর একটা বিষয়, যেদিন আমরা রুমের মধ্যে গেলাম, বুঝেছো, ওই
16 তারিখে, মানে একদম ফার্স্টে যখন রুমে গুরুদেব যখন আমাদের ডাকলো, ওখান থেকে যখন আমরা এসে রুমে যখন ঢুকলাম না, আমার বর ব্যালকনির দিকে গেছিল। ও মা, ব্যালকনির কোনো হাওয়া বাতাস কিচ্ছু নেই। না সরি, ওই টাইমটাতে না, শ্মশান থেকে এসে ও একবার ব্যালকনির দিকে গেছিল, বুঝেছো? শ্মশান থেকে এসে না, আগে আমি ভুলে গেছি, টাইমটা মনে নেই, যাই হোক। তো যখন রুমে ও পেছনের ব্যালকনির দিকে গেছিল, দরজাটা খুলে যখন গেছে, দরজাটা বন্ধ করে ও ঢুকে গেল, আমার বর ঢুকে গেল। ও মা, দেখছি অটোমেটিক, কোনো হাওয়া বাতাস কিচ্ছু নেই, দরজাটা অটোমেটিক্যালি খুলে গেল। বাবু, অটোমেটিক খুলে গেল। আমার বর বলছে কি হলো, আমি তো ধরাস করে উঠেছি। বলছে কিছু না হাওয়া। আমি বলছি কোথায়, কোনো হাওয়া নেই। তাও অতটা কেয়ার করি, যদি ওই রাত্রেবেলা ওরকম ভাবতাম তাই তো ঘুমও হতো না, আরো ভয় লাগতো। ঠিক আছে, তো এইরকম ভাবে আমি ওখানে এইসব অনেক কিছু ফিল করেছি। তারপর আমার বর কি হচ্ছে, তার আগের দিনের কথা, যেটা অনেকগুলো পয়েন্ট ভুলে গেছিলাম। তো দেখেছো, আমি একটা ড্যান্স করেছি, একটা বড় হল ঘর ছিল ওখানে। আমার বর যখন গেছে, ও কেমন অসুস্থ, বলছে এখানে আমার থাকতে ভালো লাগছে না, তুমি চলো তো চলো। আমি একাই ঢুকছিলাম ওই দরজাটা, মানে 4 তলার ওপরে একদম লাস্টের দিকে আমি একা ওটাকে যতবার দরজাটাকে আমি ঠেলার চেষ্টা করছি, কিন্তু খুলতে পারছি না। আমি ঢুকিনি ভেতরে, মানে বাইরে থেকে, ঠিক আছে, বারান্দাটা থেকে যখন গিয়ে ঢুকা, আমি এখানে তাহলে একা আমি স্ট্যান্ড ছিল না, সঞ্জীবদার স্ট্যান্ড দিয়েছিলাম, যেখানে কটা রিলস তাহলে আমি একা করে নিই বলে আমি ঢুকতে যাচ্ছি, কোনোভাবে বাবার কি কৃপা জানি না, ওখানে ঢুকতে পারছি না, দরজা পুরো একদম টাইট হয়ে আছে, ঢুকতে পারলাম না, কোনোভাবেই ঢুকতে পারিনি। আমার বরকে গিয়ে বললাম, তা সঞ্জীবদা বলছে তোমরা যাও না, কটা রিলস বানিয়ে নাও, যা ভালো কথা। আমার বলছে আমি যাবো না, চলো না, জোর করে নিয়ে গেছে। বলছে ওই তুমি ডান দিকের ইয়েটা প্রেস করলে ঢুকে যাবে। তো ডান দিকে আমিও প্রথমে একা যখন গেছিলাম করেছিলাম, কোনো কিছু হয়নি, কিন্তু আমার বর যখন গিয়ে ঠেললো তখন ঢুকলো, কটা ভিডিও বানিয়ে বলছে এখান দিয়ে চল। আমি আরো কটা তুমি বানাও না। ও বলছে আমি থাকবো না, বলছি তো থাকবো না, মানে ওর কি একটা ও পরে বলছে দেখো ওসব অশুভ শক্তি যদি থেকে থাকে, খারাপ লাগছে, একটা অস্বস্তি ফিল হচ্ছে, কোনো খারাপ জিনিস থাকলেই তো অস্বস্তি টাইপের ফিল হবে না। ও বলছে যদি বাই চান্স ধরো মাথা গরম হলো, ঝগড়া হলো, কোনো কিছু যদি হতেই তো পারে, মানে রিস্ক নেবার তো কোনো দরকারই নেই। ও তাড়াতাড়ি করে নিয়ে আমাকে নিয়ে ওখান থেকে বেরিয়ে এলো। তো এইরকমভাবে তারাপীঠে এরকম ভয়ানক ভক্তির অনুভূতি ফিল করেছি। পরে শুনছি আমাদের রুমেও অশুভ শক্তি ছিল, কিন্তু গুরুদেব যেহেতু পা ফেলেছিল তাই জন্য আর আমাদের কিছু করতে পারিনি, কোনো কিছু বুঝতে পারিনি, কারণ গুরুদেব সেখানে পজিটিভ এনার্জি করে দিয়েছিল সেই জায়গাটা। কিন্তু বেরিয়ে আসার পর দেখলাম আমার লাইফটা কেমন হয়ে গেল। ঠিক আছে, আমরা যখনই রুম ছাড়লাম, এইভাবে মানে এই জীবনে প্রথম কোথাও গিয়ে, তাও আবার তারাপীঠের মতো জায়গায় গিয়ে এরকম ভৌতিক অনুভূতি ফিল করেছি। তা গুরুদেব ছিল বলে, নাহলে আর যে এর থেকে কি বড় ঘটনা তো জানি না। গুরুদেব সাথে ছিল, শিবধামে আমরা গেছিলাম, যদি ধরো শিবধামে না গিয়ে আমরা এরকম যেতাম, ধরো শিবধামই জানি না গেছি, তাহলে কি হতে পারতো ভাবো, তাহলে মারাত্মক কিছু তো হতে পারতো। যা ভয়ানক জায়গা, তখন তো দেহবন্ধনও থাকতো না, জানতামও না, আমি তো প্রথম গেলাম। তো তোমাদের ঘটনাটি কেমন লাগলো অবশ্যই সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো। নেক্সট যদি কোনো ভৌতিক ঘটনা, আমার জীবনে বহুত ভৌতিক ঘটনা আছে, একদম রিয়েল স্টোরি জানতে অবশ্যই তোমরা কমেন্ট করো। তো টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নেক্সট ভিডিও আসার সবাই অপেক্ষা করো।